তো একটা হজবরল এর কারিকুলাম, এর সিলেবাস, এর সমুদয় কার্যক্রম, এ সব কিছুই হচ্ছে মানে এখানে শিক্ষার কোনো কারিকুলাম বা মানুষ গড়ার আঙিনায় মানুষ হবে এই ধরনের কোনো কিছু নাই, একেবারেই হজবরল। এই আমাদের ডক্টর নুরুজ্জামান সাহেব বললেন যে হাট্টিমা টিম টিম, কি যে বলে আর কি যে করে আর কি যে শেখায়, মানে এগুলি বলেও মানে নিজেদেরকে লজ্জিত মনে হয় আর কি। সম্মানিত সুধী মণ্ডলী, আমি পরবর্তীতে যে বিষয়টা বলতে চাই তা হচ্ছে আমাদের শিক্ষা কার্যক্রমের মধ্যে এই প্রাইমারি শিক্ষার সাথে সাথে আবার এখন কেজি সিস্টেম, ইংলিশ শিক্ষা, আবার মাদ্রাসা শিক্ষা, জেনারেল শিক্ষা, হায়ার এডুকেটেড, এরপরে পিএইচডি, গবেষণা, এসব এক এক স্তরে গিয়েছে, কিন্তু মানুষ গড়ার যে কারিকুলাম, সেই কারিকুলামটা সুনির্দিষ্টভাবে আজ পর্যন্ত আমাদের দেশে তৈরি হয় নাই। এটা হচ্ছে দুঃখজনক। আমার দেখেন, আমার দেশের যে জনশক্তি, আমার দেশের যে মানে কর্মক্ষম জনশক্তি, এইটা তো একটু হিসাব নিকাশ করতে হবে। আমার কয়জন ইউনিভার্সিটির টিচার লাগবে, কয়জন ডিসি লাগবে, কয়জন ম্যাজিস্ট্রেট লাগবে, কয়জন বিচারক লাগবে, কয়জন আইনবিদ লাগবে, কয়জন আলেম ওলামা লাগবে, এর একটা পরিসংখ্যান হওয়া দরকার, এবং সেই অনুযায়ী সেই মাফিক আমার দেশের জনশক্তিকে শিক্ষিত গড়ে তুলবার জন্য আমার চেষ্টা করতে হবে। আমার ইঞ্জিনিয়ার সাহেব বলতেছিলেন কারিগরি শিক্ষার ব্যাপারে। আলবৎ আপনার একজন মাস্টার ডিগ্রি হোল্ডার সে একেবারে বেকার হয়ে বসে থাকে, কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং অথবা কারিগরি শিক্ষায় একেবারেই স্বল্প শিক্ষিত, হয়তো খুব বেশি হলে ইন্টারমিডিয়েট, সেখানে যদি কারিগরি সে একটা ইলেকট্রিশিয়ান যে কাজ করতে পারে, একটা মাস্টার ডিগ্রি হোল্ডার তা করতে পারে না। আপনার একটা গাড়ির ড্রাইভার সে যা ইনকাম করে, একজন মাস্টার ডিগ্রি হোল্ডার, একজন শিক্ষক তা করতে পারে না। অতএব আমার দেশের কত ভাগ লোককে আমি কোন সেক্টরে শিক্ষায় শিক্ষিত করবে? 18 কোটি জনতা, 36 কোটি হাত, এই হাতকে কিভাবে কাজে লাগাতে হবে সেটা একটা পরিকল্পনা থাকা দরকার। এই পরিকল্পনা নেই। এর সাথে আমি বার্নার্ড রাসেলের একটি উক্তি বলতে চাই। তিনি বলছেন যে লিখন, পঠন, অঙ্ক কষণ এই শিখলেন, কিন্তু তার সাথে ধর্মীয় রিলিজিয়াস কোনো শিক্ষা থাকলো না, তাহলে তিনি মানুষ হলেন না, তিনি একটা দুষ্ট মানুষ হলেন। আমি বোধহয় কথা বোঝাতে পারলাম না। যার মধ্যে নৈতিকতার শিক্ষা, ধর্মীয় শিক্ষা থাকবে না, সে অধার্মিক হবে, অনৈতিক হবে, বিশৃঙ্খল হবে, অনাকাঙ্ক্ষিত যত কাজ তার দ্বারা সমাধা হবে। সম্মানিত সুধী মণ্ডলী, আমি উদাহরণ হিসাবে পেশ করি। গত 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত 2 জন মন্ত্রী ছিলেন। তাদের শিক্ষার মধ্যে নৈতিকতার শিক্ষা ছিল। আমরা দেশটাকে দুর্নীতি মুক্ত করতে চাই, আমরা করতে চাই এখানে সুবিচার সম্পন্ন একটি দেশ গঠন করতে চাই। আমাদের আদালতগুলি, আমাদের বিচারালয়গুলি যাতে মানুষকে সুবিচারে তার শাস্তির ব্যবস্থা করবে, সুবিচারে মানুষকে মানুষ হিসাবে বসবাস করার সুযোগ সৃষ্টি করে দেবে। কিন্তু সুবিচারের নামে অবিচার যেখানে হয়, বিচারকরা যেখানে নিজেরাই কলঙ্কিত হন, যেখানে আর্থিক সুবিধা ভোগ করে বিচার কাজ
মৃত্যুদণ্ডপ্রাপ্ত খালাস হয়ে যায়, আর খালাসের ব্যক্তি মৃত্যুদণ্ড দণ্ডিত হয়ে যায়। তাহলে এই বিচারক কোন বিচারক? দুইজন মন্ত্রী ছিলেন, নিজামী সাহেব মৌলানা মতিউর রহমান নিজামী এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। তাদের দপ্তরে আজ পর্যন্ত, এখন পর্যন্ত তাদের সকল ফাইলপত্র তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, আজ পর্যন্ত কোনো 1 টাকার দুর্নীতি পাওয়া যায় নাই। তাহলে নৈতিকতার শিক্ষা, রিলিজিয়াসের শিক্ষা তাদের মধ্যে ছিল। তাছাড়া এর পরবর্তীতে যেসব মাননীয় মন্ত্রী মহোদয় ছিলেন, এই যে সেদিনকে শুনলাম যে একজন মন্ত্রী বাড়ির থেকে চলে গেছে, সব কিছু নিয়ে চলে গেছে, তারপরে একটা ওখানে র্যাব গিয়েছে, র্যাব গিয়ে বাড়ি তল্লাশি করছে, তল্লাশি করার পরে তার খাটের নিচে একটা বড় বস্তা পাওয়া গেছে। সেই বস্তা খুলে দেখে যে টাকার পর টাকা, টাকার পর টাকা। সে গণনা করবে কি করে? অবশেষে ব্যাংক থেকে মেশিনপত্র নিয়ে এসে গণনা করে দেখে যে মাত্র 5 কোটি টাকা ওই বস্তা ভর্তি অবস্থায়, না জানা অবস্থায়, অথবা ভুলবশত, অথবা নিতে পারে নাই, এই জন্য রেখে চলে গেছেন। কোন শিক্ষায় শিক্ষিত হয়েছে? আমার মুয়াজ বলল যারা আয়নাঘর তৈরি করেছে তারা তো অশিক্ষিত নিরক্ষর মানুষ ছিল বোধহয়। যারা ওই যে সচিব ছিলেন তারা বোধহয় নিরক্ষর ছিলেন। তার মানে কি? তার মানে হচ্ছে যে আয়নাঘর যারা তৈরি করেছিলেন, যারা সচিবালয়ের দায়িত্ব পালন করছেন, যারা সেক্রেটারিয়েট চালাচ্ছেন, যারা দেশ পরিচালনা করছেন, এরা কোনো নিরক্ষর স্বল্প শিক্ষিত লোক ছিল না, উচ্চ মর্যাদা সম্পন্ন লোক। এনারা সুশিক্ষিত এটাই মনে করা হয়, কিন্তু তারা আসলে সুশিক্ষিত না। নৈতিকতার শিক্ষা তাদের মধ্যে নাই, ধর্মীয় শিক্ষা না থাকার কারণেই এই অবস্থা সৃষ্টি হয়েছে।